উষা। জড়ানো গলায় উচ্চারিত হয় নামটা। এতদিন ধরে বুকের ভেতর আটকে থাকা এই দমবন্ধ কান্নার মতো। উষা ধীরে মাথা তোলে। চোখে বিস্ময়, কণ্ঠে কিছু নেই, চোখে শুধু এক নিঃশব্দ আরতি। সাগর দৌড়ে যায়, হাঁপাতে হাঁপাতে সামনে এসে দাঁড়ায়। চোখের জল ধরে রাখতে পারে না, মেয়েটাকে শক্ত করে বুকে চেপে ধরে। উষার কাঁধে মাথা রেখে চোখ বুঝে নেয়। অশান্ত অস্থির ভঙ্গিতে বলে, কোথায় চলে গেছিলি সুইট ভি? জানো আমি কেমন ছিলাম এই 3টা দিন? তোমাকে ছাড়া আমার সব এলোমেলো হয়ে গেছে। এই দেখো, নিজের দমটুকু যেন ফিরে পেয়েছি আমি। আমি খুঁজেছি তোমাকে প্রতিটা হসপিটালে, প্রতিটা ক্ষণে। আমি মরতেও প্রস্তুত, কিন্তু তোমাকে হারাতে চাই না সুইট বি। উষা হতবিহ্বল নয়নে তাকিয়ে থাকে সামনে। চোখে জলের চিকচিকে রেখা। ইচ্ছে করছে এক ধাক্কায় সাগরকে দূরে সরিয়ে দিতে, কিন্তু সাগরের শক্তির সাথে পারল না। আর সাগরের বলা প্রতিটা শব্দই বুকে আঘাত করছে তার, বারবার কানে বাজছে। আমি মরতেও প্রস্তুত, কিন্তু তোমাকে হারাতে চাই না। কি ছিল সাগরের এই বাক্যে? উষা জানে না, কিন্তু উষার মন গলালো না এত আহাজারিতেও। উষার ভাবনার মধ্যেই সাগর উষার কাঁধে এলোপাথারি চুমু দিতে থাকে। সামনে যে নাহিদ ভুইয়া আছে, আশেপাশে এত মানুষ আছে, তা যেন ভুলেই গেল সাগর। সাগর এবার চোখ তুলে যায় সামনে। হতবিহ্বল হয়ে থাকা মেহেদিকে দেখে যেন রাগের পারদ হুড়হুড় করে বাড়ে। সাগর রক্ত চক্ষু নিয়ে দেখে মেহেদিকে, পরপর নিজের ধারালো তীক্ষ্ণ স্বরে আওড়ায়, তোকে আমি ছাড়বো না রে মেহেদি। তুই কি ভেবেছিস মিথ্যা বলে আমার নাকের ডগা দিয়ে পার পেয়ে যাবি? যেই মুখ দিয়ে মিথ্যে বলেছিস সেই মুখের এমন হাল করবো যে। সাগর চোখ রাঙিয়ে ঘাট বাঁকিয়ে আবারও বলে, দেখ মেহেদি, তোকে আমি ছোটবেলা থেকে চিনি, কিন্তু এখন যদি তোকে বলি তোর মুখের ওই নিখুঁত দাঁতগুলো গুনে গুনে একটার পর একটা তুলে ফেলতে আমার 3 সেকেন্ডও লাগবে না। মেহেদি কাপা গলায় বলে, ভাই আমি কিছু করি নাই। সাগর উষাকে সেইভাবে ধরে রেখেই আবারও হিসিয়ে বলে, তোকে একটা এমন কফিন গিফট করব যেটা তোর মাপ দেখে বানানো হবে। একটু থেমে সাগর আবারও বলে, আর যদি একবার বলিস যে আমি কিছু করিনি, কসম করে বলছি তোকে এমন জোরে আলিঙ্গন দিব, পেছনে থাকা তোর স্পাইন নিজেই আমাকে ফোন করে বলবে, ভাই ছাড়েন প্লিজ। ধরণীতে আধার নেমেছে অনেকক্ষণ। রাত হলেও ঢাকা শহরের মানুষদের মধ্যে থেমে যাওয়ার তাড়া নেই, বরং রাত হলেই যেন পুরো ঢাকা শহর জেগে ওঠে। দূর দূরান্ত থেকে ভেসে আসছে গাড়ির হর্নের শব্দ, রিকশার বেলের শব্দ। বাবার ঘুমের অসুবিধা হবে ভেবে উষা ঘরের জানালা আর ব্যালকনির দরজা লাগিয়ে দেয়। নাহিদ ভুইয়ার পাশে সাগর বসে আছে, হাত বুলিয়ে দিচ্ছে মাথায়, মাঝে মাঝে বাঁকা চোখে তাকাচ্ছে অগ্নিরূপ ধারণ করে থাকা নিজের স্ত্রীর দিকে। মেহেদি ড্রয়িং রুমে বসা, সোফা সেট এখনো কেনা হয়নি, চেয়ারে বসে আছে সে। সাগরের ড্যাসবারের ভাবসাব তার জানা, প্রিয়তাদের থেকে শুনেছেও উষার সাথে টিচ করা ছেলে পেলেদের কিভাবে মেরেছে সে। নাহিদ ভুইয়াকে নিয়ে হাসপাতাল থেকে বাসায় ফিরেছে প্রায় 2 ঘন্টা হবে। উষা এক প্রকার টেনে হিস্ট্রেই নিজে থেকে আলাদা করেছিল সাগরকে। ঘৃণা ভরা দৃষ্টি দিতেও ভরেনি। সাগরও তেমন পাত্তা দেয়নি। গা ছাড়া ভাব নিয়ে উষাকে ছেড়ে চাচুর দিকে ঝুঁকতেই নাহিদ ভুইয়া অশ্রুসিক্ত নয়নে জড়িয়ে ধরে ছেলেকে। সাগরের চোখেও তখন জল। নাহিদ ভুইয়া তখনই সাগরকে অনুরোধ করতে থাকে বাসায় নিয়ে যাওয়ার জন্য। সাগর রাজিও হয়, কিন্তু উষা নারাজ। সে বাবার কথা মানবে না, আর তার এক কথা ওই বাড়িও না ফিরে যাবে না। উষার কান্নাকাটি দেখে আর সাগরের অনুরোধে অবশেষে নাহিদ ভুইয়া রাজি হন নিজেদের ফ্ল্যাটে বাসায় ফিরতে। কিন্তু নাহিদ ভুইয়া অনর সঙ্গে সাগরকে নিয়েই যাবে সে। কিছুতেই সাগরের হাত ছাড়ছিল না। এই যে এখনো সাগরের হাতটা শক্ত করে বুকে চেপে ধরে আছে। হাসপাতাল বলে আর সিন ক্রিয়েট করতে চায়নি উষা। চারদিকের মানুষগুলো কেমন করে বারবার তাকাচ্ছিল তাদের দিকে, মনে হচ্ছিল ফ্রিতে কোনো ড্রামা দেখানো হচ্ছে। দীর্ঘশ্বাস ফেলে উষা। এই পৃথিবীতে কেউ তার আপন নয়, বাবাও না। আপন হলে কি করে এমন করতে পারে? যেই ছেলে নিজের মেয়েকে ডিভোর্স দিয়ে দেবে, 5 বছরে বিয়েটাও মানেনি, তার জন্য এত কেন মায়া, ভালোবাসা কেন থাকবে? ঠিক আছে, মেয়ের জামাইয়ের আগে সে তার ভাতিজা, কিন্তু তাই বলে এমন? উষা জানালার গ্রিলের সাথে মাথা হেলিয়ে দিয়ে বুকে 2 হাত ভাঁজ করে দাঁড়িয়ে আছে। সাগর বসে থেকে দেখছে বারবার উষার এই নির্লিপ্ততা। ওকে ভেতর থেকে পোড়াচ্ছে উষার এমন উদাসীনতা।
নিজের কথা, ভবিষ্যতের কথা ভাবতে গিয়ে মেয়েটাকে একটু বেশি কষ্ট দিয়ে দিয়েছে সে। পরপর খুশি হয়, যাক পেয়েছে তো, অন্তত নিজের সামনে থেকে দেখতে তো পারবে। মেহেদির উপরে প্রথম দিনেই সন্দেহ ছিল সাগরের। ওকে এই সময়ে ঢাকাতে দেখেই বুঝেছিল তালগোল যা পাকিয়েছে মেহেদির সাহায্য নিয়েই পাকিয়েছে। সেদিন নাফিজের কথাও তার বিশ্বাস হয়নি, তবুও সে সঙ্গে সঙ্গে কোনো প্রতিক্রিয়া দেখায়নি, সময় দিয়েছে। কিন্তু সকালে উষার অমন কথাবার্তা সাগরের সত্তাকে নাড়িয়ে দিয়েছে, আর হাত পা গুটিয়ে বসে থাকতে ইচ্ছে করল না। উষা চুপটি করে ঘর থেকে বের হয়ে আসে। খাবারের ব্যবস্থা করতে হবে, বাসার টুকটাক কাজের জন্য যে মহিলাকে রেখেছিল সেও ভেগেছে। এমন অসুস্থ মানুষের দেখাশোনা করা বা রান্না বান্না করা তার পক্ষে সম্ভব নয়। উষা কিচেনে গিয়ে ঝটপট ভাত ডাল বসিয়ে দেয় 3 জনের জন্য। অন্যদিন মেহেদি বাসায় চলে গেলেও আজকে সাগর যেতে দেয়নি, তার হিসেব নিকাশ আছে। এদিকে সাগর ও নাছরবান্দা এই ফ্ল্যাট ছেড়ে সে যাবে না, বউ শ্বশুর রেখে কোথায় যাবে সে। ঘন্টা পেরোতেই উষা ডাইনিং টেবিলে খাবার সাজায়। ডিম ভুনা, ডাল আর আলু ভর্তা করেছে শুধু, এর থেকে বেশি কিছু করার ইচ্ছে তার নেই। ফ্ল্যাট কেনা হয়েছে 3 থেকে 4 মাস হবে, তেমনভাবে সাজানো হয়নি, আসবাবপত্রও তেমন একটা কেনা হয়নি। 3টা বেডরুমের মধ্যে 2টা রুমে বেড আছে, আরেকটা খালিই পড়ে আছে, আর কাভার, ড্রেসিং টেবিল, ডাইনিং টেবিল সহ দরকারি কিছু আসবাবপত্র। এতদিন অন্য একটা রুমের মেট্রেসে মেঝেতে বিছিয়ে বাবার রুমে ঘুমতো উষা। বাবার বেড়ে রেখে গিয়ে সেই মেট্রেস আবার নিজের রুমে এনে সব ঠিকঠাক করেছে। বাবার সাথে থাকবে সাগর ভাই, তার নিজের জায়গা গুছিয়ে নেওয়া। উষা হাতের কাজ শেষ করে ফিরে আসে। মেহেদিকে সেভাবে বসে থাকতে দেখে আবারও বলে, সে কি এখনো খাওয়া শুরু করলি না কেন? ঠান্ডা হয়ে যাচ্ছে তো। তোকে আর ভাইয়াকে রেখে একা একা কি করে খাই? তুই বস, আমি ভাইয়াকে ডেকে নিয়ে আসছি। উষা আর বারণ করে না। দুপুর থেকে খাওয়া নেই, খিদেও পেয়েছে প্রচুর, তাই চুপচাপ একটা চেয়ার টেনে বসে পড়ে। মেহেদি ভীতগ্রস্ত নয়নে এগিয়ে যায় নাহিদ ভুইয়ার রুমে, কিছুটা দোনমোনা করেই বলে, ভাইয়া, উষা খাবার বেড়েছে, খেতে এসো। বলে আর দাঁড়ায় না সে, গটগট পায়ে বেরিয়ে যায় তৎক্ষণাৎ, যেন এখান থেকে বেরোতে পারলেই সে বাঁচে। সাগর ঠোঁট চেপে মুচকি হাসে। যাক, বউয়ের হাতের রান্না তার কপালে জুটবে এই তো অনেক। এই 3 দিন ধরে খাওয়া দাওয়া নেই বললেই চলে। মেহেদি ডেকে যাওয়ার সাথে সাথেই সাগর নাহিদ ভুইয়ার দিকে তাকায়। নাহিদ ভুইয়া চোখ খুলতেই সাগর চোখ টিপ দেয়। ছেলের দুষ্টুমি দেখে মিটিমিটি হাসেন তিনি। সাগর গম্ভীর স্বরে বলে, আবার জেদ ধরবে তুমি, মেহেদিকে তোমার সাথে থাকতে বলবে, আর এক প্রকার কান্নাকাটি করেই মেয়েকে আমি যে রুমে আছি সেখানে পাঠাবে। এখনো অনেক হিসেব বাকি আছে ওর সাথে, ওকে বাগে আনতে অনেক কসরত করতে হবে গো ছোট আব্বু। নাহিদ ভুইয়া অস্পষ্ট স্বরে আওড়ায়, তুমি ভুল। সাগর অপরাধীর ন্যায় বলে, তা তো করেছি, তবে বিশ্বাস করো এসবের জন্য ও আমাকে অন্য শাস্তি দিলেও মেনে নিতাম, কিন্তু তোমার এই অসুস্থতায় এমন কঠোর সিদ্ধান্ত একদম ঠিক হয়নি। তারপর চাচুর মাথায় হাত বুলিয়ে বিশ্রাম নিতে বলেই রুম থেকে বেরিয়ে আসে সাগর। উষা মেহেদিকে রেখে খাওয়া শুরু করে দিয়েছিল, কারণ সাগরের সামনে সে সং হয়ে বসে থাকতে চায় না। আর চোখে সাগরকে আসতে দেখেই চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো উষা। মেহেদির উদ্দেশ্যে বলল, মেহু, তোর কি কি লাগে নিয়ে খেয়ে নিস, আমার টায়ার্ড লাগছে, বাবাকে দেখে ঘুমোতে যাবো আমি। উষাকে যেতে দেখেই সাগর বলল, বুঝলি শালা, কথাটা তোকে নয়, আকারে ইঙ্গিতে আমাকেই বুঝিয়েছে। তুই বল, ও যদি ডিরেক্ট আমাকে বলতো আমি কি কিছু মনে করতাম? মেহেদি বোকার মতো মাথা নাড়িয়ে জানান দেয়, না, তুমি একদমই কিছু মনে করতে না। উষা মুখ বাঁকায়। ভেংসি কেটে কিচেনে যাওয়ার উদ্দেশ্যে পা বাড়ায় সে। সাগর আবারও গলা উঁচিয়ে বলে, দেখলি, আজকাল বাঙালি নারীদের মধ্যে প্রতিভক্তি নেই বললেই চলে। এই যে এতদিন পর স্বামী খেতে বসেছে, কই একটু আদর যত্ন করে খাওয়াবে তা না, মুখ বেঁকিয়ে চলে যাচ্ছে সে। মেহেদি পড়েছে আচ্ছা ফ্যাসাদে। এতে স্বামী স্ত্রী ঝামেলায় ওকে এমন নাস্তানাবুদ করছে কেন? উষা কিচেনে থেকে উচ্চ স্বরে বলল, মেহেদির বাচ্চা খেতে চাইলে খা, না তো চুপ করে খাবার রেখে উঠে যা, রান্না করে দিয়েছি, এই ঢের। মেহেদির বিরক্তিতে মুখটা তেতো হয়ে আসে। সে নাক মুখ কুচকে বলে, আমি আবার কি করলাম? শুধু শুধু আমাকে বকছিস কেন? উষা পাত্তা দিল না। কপট রাগ দেখিয়ে কিছু বলতে যাবে তার আগেই সাগর ভরাট কণ্ঠে বলে, ঠিকই তো, তুই কেন আমার বউয়ের হাতে রান্না খাবি? বউটা কি তোর? তোর তো না, আমার বউ। আমি খাবো তার হাতের রান্না? যা ভাগ তুই। অন্যের বউয়ের হাতের রান্না খেতে এসেছিস, লজ্জা করে না? তুই খাবি ইভার হাতের রান্না, রান্নার সাথে
এক্স নামক সাপের বিষ ফ্রি পাবি তাহলে। মেহেদি হকচকিয়ে ওঠে। ইভার কথা সাগর ভাইয়া জানলো কি করে? আবার দেখা ইভাকে কেমন সাপও ডাকছে। মুখ ভেঙায় মেহেদি, পরপর ফাঁকা ঢোক গিরে সে। এদিকে খিদের চোটে পেট আম্মা আম্মা করছে, আবার চাই তার। আর সাগর ভাইয়া কিনা তার প্লেট নিয়ে যাচ্ছে। মেহেদি অসহায় মুখ করে দুঃখী স্বরে বলল, ঝগড়া করছো দুই স্বামী স্ত্রী মিলে, তাহলে আমাকে এর মধ্যে ফাঁসাচ্ছ কেন? আমার খাবারটা দিয়ে দাও প্লিজ। সাগর শুনল না। সে ভাত মেখে মুখে এক লোকমা তুলে দিয়েই গলা ছেড়ে প্রশংসা করল, বাহ বাহ, কি স্বাদ, অপূর্ব। বউয়ের হাতের রান্না বলে স্বাদটা একটু বেশিই যেন। ওদিকে উষার গা জ্বলে পুড়ে ছাই হয়ে যাচ্ছে এই বেড়ার এত ঠং দেখে। ইচ্ছে করে কষিয়ে 2-3টা কানের নিচে বসিয়ে দিতে। বউ বউ বলে মুখে ফেনা তুলে দিচ্ছে, অথচ সম্মানের ছিটে ফোটাও ছিল না এক সময়। উষা ভেবেছিল প্লেটটা সাগরের থেকে ছিনিয়ে হলেও মেহেদিকে দেবে, কিন্তু সাগর ভাই খেতে শুরু করেছেন। আর এইভাবে কারো বাড়া ভাতে মই দেওয়ার ইচ্ছে নেই উষার। তাই সে আবারও গিয়ে প্লেট নিয়ে তাতে ভাত তরকারি নিয়ে মেহেদির সামনে দেয়। মেহেদি যেন কৃতজ্ঞতার হাসি উপহার দিল উষাকে, অথচ সাগর আর চোখে তাকিয়ে আছে উষার দিকে। ভাবখানে এমন নিজের স্বামীকে বেড়ে খাওয়ানোর সময় নেই, অথচ বন্ধুকে না পারে মুখে তুলে খাইয়ে দেয়। উষা সাগরকে দেখিয়ে দেখিয়েই বলল, আরো কিছু দেব? একটু ভাত দিই, আর একটু ডাল দিই। মেহেদি ভয়ার্ত দৃষ্টিতে একবার সাগরকে দেখে তো আরেকবার মুখে মেকি হাসি ফুটিয়ে উষাকে দেখে। মুখের এক্সপ্রেশন এমন যেন বোঝাচ্ছে, মেরি মা ক্ষান্ত হও, এত জামাই আদর আমার লাগবে না, পরে তোর জামাই না আবার আমার পিছে আগুন লাগিয়ে দেয়। উষা দাঁড়ালো না। বাবার রুমে গিয়ে সবকিছু ঠিকঠাক করে বাবার পাশে কিছুক্ষণ বসে রইল। সাগরকে নাহিদ ভুইয়ার রুমে ঢুকতে দেখে উষার রুম থেকে বেরিয়ে যায়। সবকিছু গুছিয়ে রেখে ঘুমাতে যাবে সে। এদিকে উষাকে বের হতে দেখেই সাগর ফিসফিস করে কিছু বলে নাহিদ ভুইয়াকে। মেহেদি চেয়ারেই বসা ছিল, খাওয়া শেষ তার, এমনিতেই বসে আছে। উষার গোছানো শেষ দেখে বলে, আজকে কই ঘুমাবি? আমি এবার কই ঘুমাবো? তুই আর সাগর ভাই বাবার সাথেই শুয়ে পড়িস, বেডটা তো বড়ই আছে, অসুবিধা হবে না, একটু কষ্ট করে ম্যানেজ করে নে আজকে। না না, আমি পারবো না। দেখা যাবে তোর বর ক্রোধের বশে বালিশ চাপা দিয়ে মেরে ফেলবে আমায়। উষার বিরক্তিতে নাক মুখ কুঁচকে আসে। ধুর, আয় আমার সাথে। উষা আর মেহেদি রুমে যেতেই দেখে সাগর ভাই বাবার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। উষা সেসব পাত্তা না দিয়ে বলল, বাবা এই সাইডেই ঘুমাক, তুই এপাশে শুয়ে পড়। মেহেদি সাগরের দিকে তাকিয়ে বলল, তাহলে ভাইয়া কোথায় ঘুমাবে? সাগর খুব মায়া নিয়ে বলে, আমি মাঝখানেই না হয় শুভ, আমার আর ছোট আব্বুর জন্য সুবিধা হবে। সাগর কথা শেষ করেই ইচ্ছে করে শব্দ করে হাঁচি দিয়ে ওঠে। হাঁচির শব্দে নাহিদ ভুইয়া চোখ পিট পিট করে তাকায়। যা, আঙ্কেলের তো ঘুম ভেঙে গেছে। রেউসা ভাইয়া তুমি এত জোরেই হাঁচি দিলে? উষা বাবার আরেক পাশে বসে পড়ে, মাথায় কিছুক্ষণ হাত বুলিয়ে বলে, তুমি ঘুমানোর চেষ্টা করো বাবা, আমিও ঘুমোতে যাই। কিন্তু নাহিদ ভুইয়া দিলেন না। মেয়ের হাত শক্ত করে চেপে ধরলেন। মেয়ের হাত বুকের ওপর রেখে সাগরের হাত টেনে এনে রাখলো উষার হাতের ওপরে। উষা হতভম্ব হয়ে গেল। চাপা রাগ উপচে পড়ল চোখে মুখে, কিন্তু বাবার সামনে বলল না কিছুই। বাবুকে বাবুকে নিয়ে যাও, বাবুকে নিয়ে যাও। অবাক না হয়ে পারে না উষা। এটা কি তার বাবা? মানুষ এতটা স্বার্থপর কি করে হয়? সেদিন নাহিদ ভুইয়ার করা স্ট্রোকের পেছনে যে তাদের ডিভোর্সটা জড়িয়ে আছে তা কি উষা বোঝে না? যে সম্পর্কের জন্য বাবার এই করুণ দশা, সেই সম্পর্কের মায়া তো বহু আগেই কবর দিয়ে এসেছে। এখন ডিভোর্স পেপারে সাইন করতে হাত কাঁপবে না তার। আর দেই বাবাই কিনা তাকে বলছে সাগর ভাইকে নিজের রুমে নিয়ে যেতে। অভিমানী চোখে জল জমে ওষার। ওর চিন্তা যখন কেউ করে না, সেও করবে না। নিজের হাতটা টেনে হিঁচড়ে ফিরিয়ে আনে সে। কাট কাট গলায় বলে, না বাবা, তোমার এই অনুরোধ রাখতে পারছি না। আমি খুবই দুঃখিত। তোমার কথা রেখে ওনাকে এই বাড়িতে জায়গা দিয়েছি আমি। আমার দ্বারা আর কিছুই সম্ভব না। আমি শুধু মুক্তি চাইছি। তুমি মেহেদি আর উনি এখানে থাকবে, আমি আমার রুমে গেলাম। কিন্তু নাহিদ ভুইয়া নাছর বাঁধা। উনি সত্যি সত্যি কেঁদে দিলেন।
অস্পষ্ট স্বরে বলতে লাগলেন কত কিছুই, কিন্তু উষা সেসব শুনতে চায় না। মেহেদি প্রচুর অবাক, এই কয়দিন মেহেদিকে উনি একদমই সহ্য করতে পারেননি, আর আজ দেখো একেবারে একসাথে থাকতে চাইছে। এদিকে সাগর ভোলা ভালা মুখ নিয়ে বসে আছে, একটা টু শব্দ সে করছে না। সে অসহায় নিরীহ প্রাণীর ন্যায় মাথা নিচু করে বসে আছে। এদিকে উষার সারা শরীরে যেন আগুন জ্বলছে। সে আর কথা না বাড়িয়ে ঘর থেকে বেরিয়ে যায়। উষা নিজের রুমে আসার মিনিট 10 পরে রুমে আসে সাগর। একদম নির্ভেজাল মানুষটা, তার প্রতি পদক্ষেপে যেন অসহায়ত্বের ছাপ ফুটে উঠছে। উষা সেদিকে পাত্তা দিল না, চোখ তুলে দেখতেও চাইল না লোকটাকে। একটা বালিশ আর একটা চাদর একেবারে সাগরের মুখের উপর ছুঁড়ে মারে। আকস্মিক কাণ্ডে ভরকে যায় সাগর। নাকে ব্যথা পেয়েছে মোটামুটি, তবে কিছু বলল না সে। চুপচাপ নিচে শুয়ে পড়। দেখলি না আমার সর্দি লাগছে, তাও এভাবে ফ্লোরে শুতে বলছিস? একটুও মায়া লাগে না? উষা নিশ্চুপ সে অন্য পাশে ফিরে শুয়ে আছে। সাগর নিচে বিছানা করতে করতে হালকা কাশি দেওয়ার একটু মুখ চেপে ধরে বলে, এই যে চাদরটা ছুঁড়ে দিলি, কসম করে বলি এর চেয়েও কোমল হতো তোর একটুখানি চোখ তুলে তাকানো, কিন্তু সেই সৌভাগ্য তো আর আমার নেই। উষা চুপ। সাগর একটু থেমে আবার বলে, তুই জানিস এই মুহূর্তে বালিশটা আর বিছানাটাও আমার চেয়ে বেশি ভাগ্যবান। অন্তত ও তোর স্পর্শ পেয়েছে, আর আমি এক দীর্ঘশ্বাস। উষার না চাইতেও এবার ঠোঁটের কোণে হাসি ফোটে। এই মানুষকে তো এমন বাচ্চা মতে মানায় না, কিন্তু তৎক্ষণাৎ নিজেকে গুটিয়ে নেয় উষা। সাগর একটু বিরতি নেয়, মিনিট 5 পেরিয়ে গেলে আবারও গলায় হালকা আবেগ নিয়ে বলে, তুই চাইলে আমার এই জীবনটা বালিশ বানিয়ে নিতে পারিস, নিচে ফেলে রাখিস, কোনো অভিযোগ করব না। শুধু মাঝে মধ্যে একটু পাশে রাখলে আমি ধন্য হব। উষা একটু বিরক্ত হয়ে মুখ ঢেকে নেয় সে, কিন্তু সাগর থামে না। সে আবারও বলে, তোর রাগ অনেক দামি, মনে হয় কোনো এক শিল্পীর প্যালেট থেকে বের হওয়া একখানা লাল রং ঝলমলে তীক্ষ্ণ, কিন্তু মুগ্ধ করে দেয়, একেবারে বুকে এসে লাগে। উষার লোভ জেগেছিল একবার ঘুরে দেখবে তার সাগর ভাইয়ের অভিব্যক্তি। সাগর আবার একটু মজার ছলে গম্ভীর ভঙ্গিতে বলে, তবে একটা কথা বলি, আমি যতবার হাঁচি দিচ্ছি ততবারই মনে হচ্ছে হয়তো তোর দিকে 1 ইঞ্চি করে এগিয়ে যাচ্ছি। আজ হাঁচির দাম একটু বেশি হয়ে গেছে বটে। উষা এবার ভরকায়, হতভম্ব দৃষ্টি নিয়ে পেছন ফিরে যায়। মানুষটার এত ধৈর্য কবে থেকে হলো? কই আগে তো এত ধৈর্য দেখাতো না। এই যে এত কথা বললো, অথচ উষা নিশ্চুপ তবুও কেমন গড়গড় করে যাচ্ছে। হালকা হাসে সাগর, তারপর সত্যি কষ্ট পেয়ে নিচে শুয়ে পড়ে, কিন্তু আর একবার উদাস ভঙ্গিতে বলে, আমি জানি আমি কিছুই না তোর কাছে, কিন্তু তাও এই একটা রাত যদি আমাকে শুধু মানুষ হিসেবে মনে করিস, যদি আমার সব দোষের আড়ালে একটু ভালোবাসার দাগ খুঁজে পাস, কিছু অনুভব করিস, তাহলেই হয়তো আমি শান্তিতে ঘুমোতে পারবো আজ। উষা নিশ্চুপ। সাগর মাথার নিচে 2 হাত দিয়ে শটান শুয়ে আছে, আর উষার দিকে দৃষ্টি স্থির রেখে আবারও বলে, আমি জানি আমি তোকে অনেক কষ্ট দিয়ে ফেলেছি আম্মা। আর কিছু বলার আগেই উষা বিছানায় একপাশে সরে যায়। সাগর আসলেই ঠান্ডা লেগেছে, নাক মুখ লাল হয়ে আছে, বারবার হাসি দিচ্ছে, নাক টানছে। শত হোক নারীর মন, আবার ভালোবাসার মানুষ অসুস্থ, এই অবস্থা যদি আবার ফ্লোরে থাকে নির্ঘাত ঠান্ডায় মরবে। উষাকে সরে যেতে দেখেই বিশ্বজয়ের হাসি দেয় সাগর। হৃদয় জুড়ে তার প্রশান্তির ছোঁয়া। মনের উপর থেকে ভারী কোনো বোঝা সরে গেল বুঝি। বুকে হাত রেখে লম্বা এক শ্বাস টানে সাগর। উষা আস্তে করে বলে, আর নাটক করবেন না, গা জ্বলছে আমার, চুপচাপ উপরে এসে শুয়ে পড়ুন। সাগর যেন এই কথারই অপেক্ষায় ছিল। একদম চোখের পলকে বিছানায় চলে এলো, উষার দিকে মুখ করে শুয়ে পড়ল। নাক ভরি নিঃশ্বাস টেনে নিল নিজের ভেতরে। সেকেন্ড পেরোতেই সাগরের পকেটে থাকা ফোনটা বেজে ওঠে। বিরক্ত হয় সে, সারাদিন একের পর এক কলে মেজাজ তুঙ্গে। তবে এইবার কল রিসিভ করা দরকার, বাসায় জানাতে হবে তো। গাড়ি ফোন দিয়েছে, ফোনটা রিসিভ করতেই ওপাশ থেকে ইচ্ছে মতো গালাগালি ছুড়ে দেয় সে। শালা তুই আসিস? আন্টি আঙ্কেল চিন্তায় অস্থির, কত খুঁজলাম তোকে, এই মুহূর্তে কই আসিস? বইয়ের কোলে মাথা রেখে শুয়ে আছি, তুই এত রাতে বিবাহিত লোককে কল দিয়ে ডিস্টার্ব করছিস কেন? ম্যানার লেস খাটাস। গারিব যেন আসমান থেকে পড়ল। ওই শালা তুই বউ পাইলি কই? এক বই তো সামলাতে পারিস না, আবার আরেক বউ? ছি ছি, আমি সহ্য পুরুষ, এক বউয়ের আগুনে জ্বলে কয়লা হয়ে আছি, আরেক বউ দিয়ে কি করব? গারিব হতাশ, চরম হতাশ। বউ হারিয়ে কি পাগল হয়ে গেলি? পাবনায় সিট বুকিং করবো তোর নামে? তোর বিশ্বাস হলো না তো? এই উষা, তুই বল ওকে।
উষা সত্যি সত্যি দাঁতে দাঁত চেপে বলে, হ্যাঁ গালিব ভাইয়া, ওনার জন্য পাবনা একটা সিট বুকিং করে ফেলুন তো। অজান্তেই অনেক বড় একটা উপকার করবেন আপনি আমার। গারিব অবাক, এটা কি সত্যি উষা? ও উষাকে কই পেল? মাথায় যেন আকাশ ভেঙে পড়ল তার। উষা, তোমাকে কই পাইলো? সেসব অনেক কথা, এখন ঘুমোতে দে আমারে। বউকে নিয়ে শান্তির ঘুম দেব। আর কোনো কথা বলার সুযোগ না দিয়েই কল কাটল সে। ঠোঁটের কোণ থেকে যেন হাসি সরছেই না আজকে সাগরের। আচমকাই উষার হাতটা বুকে নিয়ে চেপে ধরে সাগর। ধরা গলায় বলে, দেখো সুইট বি, অন্যান্য দিনের তুলনায় একটু বেশি শান্ত, অথচ এই কয়েকটা দিন হৃদযন্ত্রের অস্বাভাবিক কার্যে আমার শ্বাস আটকে আসছিল। রৌদ্র উজ্জ্বল ঝলমলে দিন, চারদিকে পাখিদের কিচিরমিচির শব্দে মুখরিত সকাল। পূব দিকে সূর্য উদিত হতে শুরু করেছে। স্তব্ধ হয়ে থাকা শহর আবারও তার আগের রূপে ফিরতে শুরু করেছে। জনজীবনের ব্যস্ততা যেন কমছেই না। তবে স্তব্ধ হয়ে আছে পাঁচতলায় অবস্থিত ফ্ল্যাটের অবস্থা। এক একজন এক এক জায়গায় বসে আছে ভাবুক মন সবার, গভীর চিন্তায় মগ্ন। এদিকে বাড়ির গিন্নিতে যেন ব্যস্ততা শেষ হয় না। উষা একা হাতে এত সব পারবে না, তাই মারিয়া জামান আর লিপি বেগম মিলে সাহায্য করছে তাকে। সকলেরই সকাল সকাল নাস্তা করার অভ্যাস, তার ওপরে আবার যেতে হবে অফিসে। সিজান ভূঁইয়া অসুস্থ ভাইয়ের শিওরে বসে বললেন, দেখো নাহিদ, তুমি উত্তেজিত হইও না। এমনটা হওয়া স্বাভাবিক নয় কি? সাগর উষাকে নিয়ে যা অনুভব করে, যা ভাবে, তা কি সে একবারও মেয়েটার কাছে প্রকাশ করেনি। তার আদুরে ভাবটা সে প্রকাশই করেনি। সব সময় নিজের কথার বানে অপমান করেছে, তুচ্ছ-তাচ্ছিল্য করেছে। আর যা একটু মেয়েটা অনুভব করতে পারছিল তখনই সে ডিভোর্সের কথা তুলল। এখন তো এটা হওয়াটাই স্বাভাবিক। নাবির ভূঁইয়া পাশ থেকে বললেন, ঠিক তো নাহিদ, শুধু শুধু মেয়েটার সাথে এমন করিস না। এতে করে ওর আমাদের প্রতি আরো অভিমান জমবে। উষাকে বুঝাতে হবে, খুলে বলতে হবে সবকিছু। আমি চাই না জানুক। তা বললে তো হয় না নাহিদ, মেয়েটার সত্যিটা জানা উচিত, না হলে কখনোই সাগরের উপর থেকে রাগটা কমবে না। আর নিজেকেও সচেতন হতে হবে। আড়ালে আবডালে কতই বা তাকে চোখে চোখে রাখা যাবে। এই যে এখন এমন একটা কাজ করলো, বা এনি চান্স খারাপ কিছু হয়ে গেলে। সিজান ভূঁইয়ার রাশভারী স্বরে বলা কথায় আরাফের পুরো ভ্রুজোড়া কুঞ্চিত হয়। চিন্তায় বুধ হয় মস্তিষ্ক। নেহাল হাতের আর গায়ে লেগে থাকা ধুলো ঝাড়তে ঝাড়তে কোমরে হাত দিয়ে উঠে দাঁড়ায়, রাগে গজগজ করতে করতে বলে, আপনি কি র্যাডার করে চলেন নাকি মেয়ে? আমি সরে গেলে আপনি হেলিকপ্টারের মতো নামলেন আমার উপর। মেয়েটা চোখ পাকিয়ে বলে, ও প্লিজ, আমি ইচ্ছে করে নামিনি, ভুলে নেমে গিয়েছি। আর আপনি যদি এতই দামি হন, নিজের চারপাশে ব্যারিকেড দিয়ে রাখতেন না হয়। মেয়েটার কথায় নেহালের মাথায় আগুন ধরে যাচ্ছে। এইটুকু মেয়ের মুখে কেমন কথা এসব? ব্যারিকেড লাগবে না যদি আপনি রাস্তায় পায়ে না হেঁটে প্যারাশুট নিয়ে নামেন। মানুষের উপর অবতরণ করা ফ্যাশন নামে। আমি জানি আমার শরীরের গঠনই এমন, দেখলেই পড়ে যেতে ইচ্ছা করে। হ্যাঁ, আপনার উপরে আমার শরীরের গঠন দেখে পড়ে যেতে ইচ্ছে করে? হ্যাঁ, তাই তো। আমি সরে যাওয়ার পরেও ঠাস করে এসে পড়ে গেলেন। ভুল, ইচ্ছে করে তো আপনার মতো ভেড়ার উপরে পড়তে যাব না। ভুল করে হলেও পড়ে যেহেতু গেছি, তবে সেটা আমি না, আমার দুর্ভাগ্য। নেহাল রাগে দাঁত চেপে ফের বলে, দুর্ভাগ্য ম্যাডাম, আপনার দুর্ভাগ্য। যদি আমার কোমর আরেকটা ব্যথা লাগিয়ে দেয় তাহলে হাসপাতালে আমি, আর থানায় আপনি। হায় রে, কোমরেই যদি এত দুর্বলতা, তাহলে উপরে উঠলেন কিভাবে? কেন, লিফট ব্যবহার থাকলে আপনার জন্য পাঠিয়ে দিতাম। অবশ্য লিফটটাও এই সময় খারাপ হতে হলো। লিফট তো ঠিকই আছে, কিন্তু আপনার মতো লোকজন উঠলে সেটা সোজা নিচে নামবে। ওভারলোড আর কি, বুঝলেন? আরে আমি তো ভাবছিলাম ভূমিকম্প হলো বুঝি। দাঁতে দাঁত চাপলো মেয়েটি। সে এতটাও মোটা নয় যে ভূমিকম্প মনে হবে তাকে। ভূমিকম্পে লোকজন দৌড়ায়, আর আপনি তো রাগ নিয়ে দাঁড়িয়ে থাকেন দেখছি। খুবই সাহসী পুরুষ আপনি, নাকি মেয়ে লোকের স্পর্শ পেতে এত কারসাজি? নেহাল ঠোঁট কামড়ে হাসে। আপনার মতো মানুষের ছোঁয়ায় মানুষ কাঁদে, আর আমি শুধু
দাঁত কামড়াচ্ছি, বেঁচে থাকার আত্মরক্ষা আর কি। মেয়েটা চোখ ছোট করে তাকিয়ে থাকে। কথায় আর পারা যাচ্ছে না কোত্থেকে কোথায় যাচ্ছে। ছেলেরাও এভাবে পায়ে পাড়া দিয়ে ঝগড়া করে নাকি? আশ্চর্য। তবে শোনেন মিস্টার, আপনার মুখে কথা অনেক বেশি, কিন্তু চেহারায় ধুনো মরিচের গন্ধ। এত বাজে লাইন বলে দেয় না। লাইন? মাফ করবেন, আপনি তো নিজেই শর্ট সার্কিট। আপনাকে দেখে যে কেউ দূরে সরে যাবে। এটা লাইন না, সেটা তো বিদ্যুৎ বিভ্রাট। এবার মেয়েটা রেগে যায়, এভাবে বারবার তাকে অপমান করছে। এই যে জান্ডু, একটু বেশি করছেন কিন্তু আপনি। ঝান্ডু মানে কি? এই নেহালকে এই হাঁটুর বয়সী মেয়ে ঝান্ডু বলছে। এবার বেশ সিরিয়াস হয়ে নেহাল বলে, আপনার কি চোখ নেই? আপনি দেখে চলতে পারেন না? সুদর্শন ছেলে দেখলেই এমনি না দেখার ভান করে হুমড়ি খেয়ে পড়ে গেলেন। আমরা কি বুঝি না ভেবেছেন? আজকালকার মেয়ে বলে কথা, এখন রাস্তাঘাটের মেয়েরাই ছেলেদেরকে টিস করে। হ্যাঁ রে, হ্যাঁ করে তো। ওটা রাস্তাঘাটে করে, সিঁড়িতে না। কোন দিক দিয়ে দেখতে আমাকে সুদর্শন লাগছে? এ তো জান্ডুটার মতোই দেখা যায়। রাগে চোখ মুখ লাল হয়ে আসে নেহারের। হাত দুটো মুষ্টিবদ্ধ করে নাই সে, রাগে হিতাহিত জ্ঞান হারাচ্ছে সে। একে তো এই মেয়েটা নিজেই এসে উপরে পড়েছে, কোমরেও ব্যথা পেয়েছে সে, তার উপরে আবার উচ্চস্বরে কথা বলছে। এই যে মহিলা, মুখ সামনে কথা বলবেন। ঝান্ডু মানে কি আবার? আমি তো আপনাকে দেখে সরেই গিয়েছিলাম, আপনি নিজে থেকেই এসে আমার উপরে পড়লেন। অসভ্য মহিলা। চোখ থাকতেও কানা? চোখে তো ঠিকই চশমা লাগিয়েছেন, এখন তো মনে হচ্ছে কানেও লাগাতে হবে। আমি তো সাইড নেওয়ার জন্য এক্সকিউজ মি মিসও বললাম, শুনলেন না তো? চোখের সাথে কানে চশমা লাগিয়ে নেবেন। যদিও এতে আপনার মতো মেয়েদের বিশেষ কোনো উপকার হবে না, তবে ট্রাই করে দেখতে পারেন। রাগে সারা শরীরে আগুন জ্বলছে যেন মেয়েটার। মুখটা ক্ষণিকের মধ্যেই রক্তিম হয়ে গেছে। দেখুন নিহাল আর একটু সামনে এগিয়ে যায়। কি হচ্ছে এখানে? আর এখন বেরিয়েছিস তুই? এতক্ষণ লাগে বাসায় ফিরতে? আকস্মিক পুরুষালী গম্ভীর স্বরে নেহাল আর মেয়েটি দুজনেই চোখ তুলে সিঁড়ির দিকে তাকায়। আরে দেখ না ভাই, মেয়ে মানুষ মানে উটকো ঝামেলা। সুদর্শন ছেলে দেখছে আর দেখুন আপনি কিন্তু একদম বাড়াবাড়ি করছেন বলে দিলাম। কি হয়েছে নেহাল? দেখছেন তো ভাইয়া, ভুল করেও না দেখে পড়ে গিয়েছে ওনার উপরে। এই পর্যায়ে গালিব বড় বড় চোখ করে তাকায় নেহালের দিকে। তাই বলে এমন করতে হবে? সরি বলার সুযোগটাও দিল না, উল্টা কতগুলো কথা শুনিয়ে দিল। বলছি সময় থাকতে ভাইকে সুস্থ করে তোলেন। পাবনায় পরিচিত ডাক্তার আছে আমার, চাইলে যোগাযোগ করে সিট বুকিং করে দিতে পারবো। নেহাল বিদ্রুপের স্বরে বলল, নিশ্চয়ই আগে থেকে আপনি চিকিৎসা সেবা নিচ্ছেন। কিপিটন, অতি শীঘ্রই ভালো হয়ে যাবেন। এই পর্যায়ে গালিব উচ্চস্বরে হেসে ওঠে। এটা দেখে মেয়েটার মুখ কাদো কাদো হয়ে যায়। এমনিতেই সে ঝগড়া করতে পারে না, উপস্থিত বুদ্ধি কম মেয়েটার অপমানে মুখটাও থমথমে হয়ে আছে। মেয়েটা আর কথা বাড়ায় না, কাঁধের ব্যাগটা শক্ত করে চেপে ধরে এগিয়ে যায় সামনে। শুধু শুধু দুটো ছেলের সামনে নিজের সম্মান আর বিসর্জন দিতে ইচ্ছে করল না। দুইজনই একরকম অসভ্য। গালিব মেয়েটার চলে যাওয়া দেখে বলল, সরি ছোট বাবু, এভাবে হাসাটা ঠিক হয়নি। মেয়েটি ফের পেছনে ফিরে তাকায়। একদম ছোট আপু বলবেন না, আমি ছোট নই, অনার্স ফার্স্ট ইয়ারে পড়ি। কথা শেষ করে আর দাঁড়ায় না সে, চলে যায় নিজের গন্তব্যের উদ্দেশ্যে। নেহাল তার যাওয়ার দিকে তাকিয়ে বলে, আজব মেয়ে মানুষ। হয়েছে কি এখানে? আর বলিস না, সরে জায়গা দেওয়ার পরও ধূপ করে এসে আমার উপরেই পড়ে গেল। গালিব চোখে মুখে সিরিয়াস ভাব ফুটিয়ে তুলে বলে, কি বলছিস? তবে যাই হোক, মাইয়াটা সেই মানাবে তোর সাথে। অবশ্য তোদের দুজনকে এভাবে কোমর বেঁধে ঝগড়া করতে দেখে বেশ লাগছিল আমার। তুই শালা সর সামনে থেকে। ঘড়িতে তখন সকাল 8টা। সিজান ভুইয়া, নাবিল ভুইয়া আর সাগর হালকা করে নাস্তা শেষ করলো। এখন তৈরি হচ্ছে বাসার উদ্দেশ্যে। অন্তত 2-3 ঘন্টার জন্য হলেও অফিসে যেতে হবে, জরুরি মিটিং আছে। ভোর রাত থেকে এই অবধি উষাকে বুঝিয়েও যখন কাজ হলো না, তখন আর জোর করলো না মেয়েটাকে। বাড়ির গিন্নি আর আরাফ, নেহাল, গালিব, মেহেদিকে বাসায় রেখে ওনারা তৈরি হচ্ছেন অফিসে যেতে। আবার ফিরে না হয় আলোচনায় বসা যাবে। সাগর অবশ্য কয়েকবার বেডরুমের টু কিচেন রুম পায়চারি করেছে মেয়েটাকে একবার চোখের দেখার জন্য, কিন্তু উষা বের হয়নি।
সাগর এত ডাকলো তবুও সাড়া দেয়নি। অবশেষে ক্ষিপ্ত মন নিয়ে বেরিয়ে গেছে সে। ব্যাপারটা আমি এখনো হজম করতে পারছি না। আমাকে এতটাই পর ভাবে ওরা, কিভাবে পারলো এমনটা করতে? মেহেদির সাহায্যে উষা এত কিছু করলো, প্রিয়তাও জানতো, তবুও আমাকে বলল না। অনেক বেশি হার্ট হয়েছি ওদের আচরণে। এতটা অবিশ্বাস আমার উপরে